আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই ৮ অক্টোবর থেকে অনেক জল্পনা চলছিল। সেনা হেফাজতে থাকা অভিযুক্ত ১৪ জন সেনা অফিসারকে ২২ অক্টোবর আদালতে হাজির করা হবে কিনা। আজ ২২ অক্টোবর সব জল্পনার অবসান ঘটিয়ে সেনাপ্রধান বাধ্য হলেন জেল পুলিশের প্রিজন ভ্যানে তুলে সবাইকে আদালতের সামনে হাজির করতে। ২২ অক্টোবর পর্যন্ত যে ঘটনাবলী ঘটেছে তা দেখায় যে ওয়াকার এই বিশেষ লড়াইয়ে কার্যত পরাজিত হয়েছেন। ১৪ জন সেনা অফিসার আদালতে হাজির হয়েছেন এবং তাদের জেল বা কারাগারে পাঠানো হয়েছে। এখানে একটা ছোট্ট জয় অবশ্য আছে ওয়াকারের। কেউ কেউ যদিও এই পরিস্থিতিতে এই জয়কে ছোট্ট জয় না মানতেও পারেন। অভিযুক্তদের কাসিমবাজার জেলে সাধারণ বন্দীদের সাথে একসাথে থাকতে না দিয়ে পাঠানো হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটি বিশেষ সাব জেলে। সেই সাব জেলের গঠন হয়েছে এদের রাখবার জন্যে। সেখানে তারা বিচার শেষ না হওয়া পর্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যের সঙ্গে থাকতে পারবেন, অনেকটা কর্মরত সেনা অফিসারদের মতো। আরো একটা ব্যাপারে ওয়াকারুজ্জামানের কিছুটা জয় হয়েছে বলে ধরা যায়। গ্রেপ্তারে হওয়ার পর নিয়ম হচ্ছে পুলিশের কাছে সোপর্দ করার কথা, দৃশ্যত সেটা হয়নি। অভিযুক্তরা সামরিক বাহিনীর কাছেই আছেন। তাদের তত্ত্বাবধানে, হয়তো হেফাজত কথাটা এখন বলা যাবে না, কারণ তাদের গ্রেপ্তারও দেখানো হয়েছে। ওয়াকারুজ্জামান প্রথম থেকে চাইছিলেন সামরিক অফিসারদের বিচার সামরিক আদালতে হোক, বেসামরিক আদালতে নয়। তার সেই দাবি মানা হয়নি। তবে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে যে অফিসারদের বিরুদ্ধে, তাদের কাসিমবাজার যাত্রার হাত থেকে বাঁচিয়ে দেওয়াটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে ওয়াকারুজ্জামানের সামান্য হলেও জয় বলে ধরা ন্যায়সঙ্গত। এখন সেটা সামান্য জয় নাকি বড় জয়, সেটা অবশ্যই তর্ক সাপেক্ষ। ১১ অক্টোবর সেনাবাহিনী জানিয়েছিল যে তারা ১৪ জন অফিসারকে সামরিক হেফাজতে রেখেছে। আইসিটি থেকে কোনো আনুষ্ঠানিক পরোয়ানার কপি পায়নি বলে গ্রেপ্তার করে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়নি। এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ। সেনাবাহিনী নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছিল এবং আইসিটির যে বেসামরিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল সেনাবাহিনী। তবে আইসিটিও দৃঢ় অবস্থান বজায় রেখেছে। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ক্রমাগত অফিসারদের আদালতে হাজির করার দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে ২২ অক্টোবর হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে। ওয়াকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও ২২ অক্টোবর সকাল ৭টায় অভিযুক্ত অফিসারদের শক্ত নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয় এবং তাদের জেল হাজতে পাঠানো হয়। আগেই বলেছি, এই পরাজয়ের একমাত্র সান্ত্বনা হল যে অফিসারদের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটি সাব জেলে রাখা হয়েছে, সাধারণ বন্দীদের সাথে কাসিমপুর কারাগারে নয়, এবং সামরিক কর্তৃপক্ষই তাদের দেখাশোনা করবে, পুলিশ নয়। এটা ছিল ওয়াকারের কূটনৈতিক সফলতা। কিভাবে? তিনি ও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে এই বিষয়ে আলোচনা করে একটা সমঝোতায় আসতে পেরেছিলেন। তবু পরাজয়ের পাল্লা যে ওয়াকারুজ্জামানের দিকে ভারী, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এই রাউন্ডে তিনি নকআউট হননি অবশ্যই, তবে
পয়েন্টে হেরেছেন, কুস্তি কিংবা মুষ্টিযুদ্ধের ভাষায়। আইসিটিতে পরের রাউন্ডের লড়াই মাসখানেক পর, সম্ভবত নভেম্বরের 20 তারিখে। অবশ্য এর মধ্যে জেনারেল জামানের জন্য পরিস্থিতি সঙ্গীন হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। আরও এক বা একাধিক ধাপে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আইসিটি। তার মধ্যে ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গী বিমান ও নৌবাহিনীর প্রধানদের নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোলে লড়াইয়ের মাঠে ওয়াকারুজ্জামানের জেতার জায়গাটা ছেড়ে দিন, লড়াইয়ের জায়গাটাই ভেস্তে যাবে। তখন পয়েন্টে হেরে যাওয়া নয়, নকআউট হবেন এবং একেবারে প্রথমেই। তেমন পরিস্থিতি ওয়াকারের সামনে এলে কিংবা আজ যেখানে দাঁড়িয়ে আছে, এখানে কি বিকল্প আছে ওয়াকারুজ্জামানের সামনে? আইসিটির বিরুদ্ধে এই পর্বের লড়াইয়ে পরাজয়ের পর ওয়াকারুজ্জামানের সামনে মূলত 3টি বিকল্প রয়েছে। 1, মার্শাল ল ঘোষণা বা সামরিক অভ্যুত্থান। তাত্ত্বিকভাবে ওয়াকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর চাপ সৃষ্টি করে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেন। এই সুবিধা তার আগেই ছিল, তিনি নেননি। বাংলাদেশের সংবিধানের 58 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে জরুরি ক্ষমতা গ্রহণের অনুমতি দেয় যদি সাংবিধানিক যন্ত্র ভেঙে পড়ে। এই সাংবিধানিক যন্ত্র তো আজ ভাঙেনি, এটা গত বছর আগস্টেই ভেঙে পড়েছিল। যে সরকার দেশে আছে সেটা তো সংবিধান বহির্ভূত। এই সরকারকে ভাঙতে গেলে যারা সংবিধানের ধারা উপধারার তত্ত্ব তালাশ করবেন, আলোচনা পর্যালোচনা ইত্যাদি করবেন, তা দেখে একটা কথাই বলা যায়, এই সব আলোচনা হল বেশ্যার সতীপনা। আরো একটা কথা, 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টতা ব্যবহার করে ক্ষমতা নিয়েছিল। সুতরাং এই সরকারেরও, এই সামরিক সরকারেরও, সামরিক যারা আছেন ক্ষমতায় সামরিক বাহিনীর, তাদেরও সেই রকমই করতে পারেন। ওয়াকার যদিও বারবার বলছেন যে তিনি সেনাবাহিনীকে পেশাদার এবং অরাজনৈতিক রাখতে চান। তিনি বিশ্বাস করেন যে সামরিক শাসন বাঙালিদের সাথে নাকি নয়, ঠিকই ঐতিহাসিক কারণে কাজ করে না। জিয়াউর রহমান, মোহাম্মদ হোসেন মোহাম্মদ এরশাদ এদের কাজ করেনি কিন্তু শেষ পর্যন্ত। এবং ওয়াকারুজ্জামান মনে করেন, তিনি বিশ্বাস করেন যে এটা বাঙালিদের সাথে ঐতিহাসিক কারণে এটা কাজ করে না। কিন্তু বিপদে পড়লে ভূতেও তো রাম নাম করে, এটা ভুলবেন না। ভূত যদি প্রাণে বাঁচতে রামের নাম নিতে পারে, তাহলে ওয়াকারুজ্জামান মার্শাল লয়ের কথা কেন ভাববেন না? ইউনূস সরকারের বিরুদ্ধে নরম ব্যবস্থা নিয়ে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিতে পারেন, এটা দ্বিতীয় বিকল্প। অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি কিচ্ছু নেই, এই সরকারের কোনো বিশ্বাসযোগ্যতাও নেই মানুষের কাছে। তার উপর জামাত এবং পাকিস্তানের আইএসআই এর হাতের পুতুল হয়ে এই সরকার দেশকে ও দেশের সেনাবাহিনীকে রসাতলে পাঠাচ্ছে। সরকারের বিরুদ্ধে বিএনপি এবং নির্বাসিত আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক সমর্থক আছে, তাদের নিয়ে সরকারের পতনের জন্য চাপ সৃষ্টি করতে পারে এবং সেটা সেনাবাহিনী তাতে মদত দিতে পারে, যেমনটা হয়েছিল 24-এর অভ্যুত্থানে। বিএনপি এবং আওয়ামী লীগ যে নিজেদের বাঁচাতে একজোট হতে পারে, সেটা যারা অসম্ভব বলবেন তাদেরকে মনে করিয়ে দিয়ে ইতিপূর্বে দেখা গেছে। বিএনপি ডিসেম্বরে 2025-এ নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং সরকারকে সতর্ক করেছে যে সেনাবাহিনীকে বিরক্ত করার মতো পদক্ষেপ না নেয়ার জন্য।
ওয়াকার ইতিমধ্যে এই পথে কিছু সফলতা দেখেছেন। তিনি ইউনূসের সাথে বৈঠক করেছেন এবং অফিসারদের ক্যান্টনমেন্টের সাব জেলে রাখার ব্যবস্থা করেছেন। তিনি দেখিয়েছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারেন, কিন্তু সেনাবাহিনীর সম্মানও রক্ষা করতেও পারেন। আজকে চারদিকে যেভাবে ওয়াকারের পরাজয় নিয়ে একেবারে এক নাগাড়ে বলা চলছে, তাতে কিন্তু এই প্রশ্নগুলো, এই কথাগুলো কারো মাথায় আসে না। ওয়াকারের শেষ বিকল্প আরো একটি আছে, বর্তমান অবস্থা বজায় রাখা এবং ফেব্রুয়ারি 2026 নির্বাচনের জন্য অপেক্ষা করা। এই বিকল্পটি হল বর্তমান পরিস্থিতি স্বীকার করা এবং ফেব্রুয়ারি 2026-এর অপেক্ষায় থাকা। নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরাপত্তার জন্য 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে। এই খবর বাইরেও এসেছে। এটি সেনাবাহিনীকে নির্বাচনী প্রক্রিয়ায় একটি কেন্দ্রীয় ভূমিকা দিতে পারবে। এই পত্রটি ওয়াকারের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে এর জন্য খুব তাড়াতাড়ি রেগে না গিয়ে কিছুটা ধৈর্য এবং আরো অপমান সহ্য করার প্রয়োজন হতে পারে। বাংলাদেশের এই সংকটে ভারতের কি ভূমিকা হতে পারে দেখা যাক। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ও আইসিটির মধ্যে চলমান সংঘাতে ভারত একটি জটিল কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে। নয়াদিল্লির কৌশল 3টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে। ওয়াকারুজ্জামানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেয়া, ইসলামপন্থী মিলিশিয়া ও পাকিস্তান চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা এবং নিজের সীমান্ত চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা। এটা ভারতে এইগুলোর উপরেই নির্ভর আছে। 14 থেকে 17 অক্টোবর আইসিটির পরোয়ানা জারির ঠিক পরে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স থেকে 3 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় গিয়েছিল, যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং। এই সফরটি ইচ্ছাকৃতভাবে খুব লো প্রোফাইল রাখা হয়েছিল, কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক গত বছর থেকে তীব্রভাবে তার অবনতি হয়েছে। সফরের সময় ভারতীয় টিম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, অপারেশনস এবং প্ল্যানিং ডিরেক্টরেট, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং আর্মি এভিয়েশন গ্রুপের সাথে বৈঠক করেছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওয়াকারুজ্জামানের সাথে ক্লোজ ডোর বৈঠক এবং যৌথ হেলিকপ্টার ভ্রমণ। 16 অক্টোবর ভারতীয় দল চলে যাওয়ার দিন ওয়াকার এবং বলা হচ্ছে ভারতীয় দল লালমনিরহাট ও ঠাকুরগাঁও এয়ারবেসে 2টো পুরনো বিমান ঘাঁটি পরিদর্শনের জন্য যান। এই 2টো লোকেশন ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছে এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তে। এই যৌথ পরিদর্শন এবং বৈমানিক বিমানে করে পর্যবেক্ষণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারত ও ওয়াকারুজ্জামান নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে পরস্পরের সঙ্গে সমন্বয় করছেন। ভারতের ওয়াকারকে সমর্থনের সবচেয়ে স্পষ্ট প্রমাণ এসেছিল মার্চ 2025-এ। যারা ওয়াকারুজ্জামানকে বেঈমান বলে দূরে সরিয়ে রাখতে চান, যে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা, তারা এই কথাটা মনে রাখবেন যে মার্চ 2025-এ যখন পাকিস্তানের আইএসআই সমর্থিত একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আইএসআই ও ইসলামপন্থী জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমানের নেতৃত্বে ওয়াকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কারণ তিনি পাকিস্তান বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদার করতে এবং ইসলামপন্থী প্রভাব সেইটা তার প্রতিরোধ করছিলেন। ফয়জুর রহমান জামায়াত ইসলামীর ঘনিষ্ঠ এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত বলে জানা গেছে। ভারত কিভাবে ওয়াকারকে সাহায্য করেছিল? অভ্যুত্থানের পরিকল্পনার খবর পেয়ে ভারত ওয়াকারকে সরাসরি জানায় এবং ওয়াকার তার জন্য
অনেক কিছু করে তিনি শাহজালাল বিমানবন্দরে না নেমে তিনি তেজগাঁওতে নেমেছিলেন এবং মাঝখানে তিনি তার বিমান পরিবর্তন পর্যন্ত করেছিলেন। ভারত শিলিগুড়ি করিডোরে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ সেনা মোতায়েন করেছে, যার মধ্যে ত্রিশক্তি কর্পস, রাফাল জেট, S-400 মিসাইল সিস্টেম, ব্রহ্মোস রেজিমেন্ট সব রয়েছে। 2025 সালে 30টির বেশি মাল্টি এজেন্সি ড্রিল পরিচালিত করেছে ভারত। তিস্তা প্রহার এক্সারসাইজে 2025-এ ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গ, আসামে একটি বড় সমন্বিত ফিল্ড এক্সারসাইজ পরিচালনা করে, যা সীমান্ত অঞ্চলে যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা করে। ভারত ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরির যে চেষ্টা পাকিস্তানের ষড়যন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামপন্থী গোষ্ঠী, পাকিস্তানপন্থী গোষ্ঠী করছে, ভারত তাতে গভীরভাবে উদ্বিগ্ন এবং ইউনূস সরকারের ইসলামিক রেভলিউশন আর্মি গঠনের প্রচেষ্টায় তার সমর্থন সম্পর্কেও ভারত সচেতন। 20 অক্টোবর 2025-এ ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঘোষণা করেন যে 8,850 জন মানুষকে 7টি প্রশিক্ষণ কেন্দ্রে মার্শাল আর্ট, জুডো, তাইকোয়ান্ডো এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরিকল্পনা হলো 1,60,000 মানুষকে প্রশিক্ষণ দেয়া এবং এদেরকে দিয়ে মিলিশিয়া বাহিনী তৈরি করা। মনে রাখবেন, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান শক্তির সমান। আগস্ট 2024-এ হাসিনার পতনের পর ভারত প্রাথমিকভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল অনুসরণ করেছিল, তবে ওয়াকারুজ্জামান ও আইসিটির মধ্যে অক্টোবর 2025-এর সংঘাত, পাকিস্তান চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং IRA গঠন ভারতকে আরো সক্রিয় ভূমিকা নিতে বাধ্য করেছে এবং ভারতের ভূমিকা এখন হচ্ছে ওয়াকারুজ্জামানকে রক্ষা করা, কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশ সেনাবাহিনীকে ইসলামপন্থী নিয়ন্ত্রণ থেকে রক্ষা করতে পারেন। 2, শিলিগুড়ি করিডোরের সব সুরক্ষিত রাখা, লালমনিরহাট এয়ারবেসের পুনরুজ্জীবন এবং চীনা উপস্থিতি ভারতের জন্য অস্তিত্বগত হুমকি এবং 3, ইসলামী। এই সমস্ত কিছু জন্য ভারত যে জিনিসটা করতে চাচ্ছে সেটা হচ্ছে ওয়াকারুজ্জামানকে হাতে রেখে তাকে সমর্থন দিয়ে এই সমস্যার মোকাবিলা করা, বাংলাদেশকে বাঁচানো। যদি ওয়াকার পরাজিত হন বা সরিয়ে দেয়া হয় তাকে, তাহলে ভারতের কৌশলগত অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এজন্যই ভারত তাকে গোয়েন্দা সহায়তা, কূটনৈতিক ব্যাকিং এবং যদি প্রয়োজন হয়, আবার বলছি, প্রয়োজন হলে সামরিক সমন্বয়, সামরিক সাহায্য তাকে প্রদান করবে। এখনো করছে, ভবিষ্যতে আরো করবে। বাংলাদেশে আগামী মাসগুলো শুধুমাত্র ওয়াকার ও ইউনূসের মধ্যে লড়াই নয়, বরং ভারত, পাকিস্তান, চীন এদের মধ্যে একটি বৃহত্তর ভূ রাজনৈতিক প্রতিযোগিতার অংশ। ভারত এটা জানে এবং জানে বলেই সর্বশক্তি নিয়ে ওয়াকারুজ্জামানের পাশে দাঁড়াবে। এটা জেনে নিন স্পষ্টভাবে। বাংলাদেশের সেনাবাহিনীর বেশ কিছু পদস্থ কর্মকর্তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে। আজ আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল নম্বর 1 তাদেরকে কারাগারে পাঠাবার নির্দেশ দিয়েছেন। সে বিষয় নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছি। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এটি নজিরবিহীন যে একসঙ্গে চাকুরিরত, সদ্য অবসরে যাওয়া এবং সাবেক বিপুল সংখ্যক সেনা কর্মকর্তাদেরকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের মুখোমুখি করে আদালতে নেওয়া হয়েছে এবং সেখান থেকে কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে। যাদের কারাগারে পাঠাবার নির্দেশ হয়েছে তাদের পরিবারের এবং শুভাকাঙ্ক্ষীদের অভিমত, এটি সরকার নিয়ন্ত্রিত এবং মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না এমন একটি আদর্শের দলের সুকৌশলে নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা, যেখানে তাদেরকে টার্গেট করা হয়েছে। তাদের এই অভিযোগের সপক্ষে
বেশ কিছু যুক্তিও তারা উত্থাপন করেছেন। ট্রাইব্যুনালের বিচারক, ট্রাইব্যুনাল যেভাবে নতুন করে তৈরি করা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম, অভিযোগদাতা এবং সামগ্রিকভাবে এর তদন্ত প্রক্রিয়াকে তারা বলেছেন যে এটা সম্পূর্ণরূপে পক্ষাশ্রিত এবং উদ্দেশ্যমূলক। বিষয়টি আপনারা ভেবে দেখবেন। আমার কাছে যে বিষয়গুলি আলোচ্য মনে হয়েছে, এই সেনা কর্মকর্তাদের কৃতকর্ম যদি অপরাধ হয়ে থাকে, ব্যক্তি পর্যায়ের, সেনাবাহিনীর নয়, এইভাবে কথা বলার যে চেষ্টা করা হচ্ছে, তাহলে একই রকম অপরাধ পূর্বে যারা করেছে তারা কি দায় মুক্তি পেয়ে গেল? বঙ্গবন্ধুকে হত্যার পরে যে সামরিক শাসকরা ক্ষমতা দখল করেছিল, তাদের সময় নির্বিচারে কোর্ট মার্শালের নামে অন্যান্য উপায়ে সেনাবাহিনীর, বিমান বাহিনীর সদস্যদেরকে যে হত্যা করা হয়েছিল, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল, সেই অপরাধ যারা করেছিলেন সেটা কি বিচার্য না, নাকি তারা দায়মুক্ত? 1975 সন থেকে 1979 সাল পর্যন্ত, 79 সালের 6 এপ্রিল পর্যন্ত সামরিক শাসন বলবৎ রেখে বিচারের নামে ক্যান্টনমেন্টে যে অবিচার করা হয়েছিল, পরবর্তীতে সুপ্রিম কোর্ট রায় দিয়েও বলেছে এগুলো বিচার ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। তাহলে সেই ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে কি তদন্ত হবে না? তাদের কি বিচার হবে না? একই ধারাবাহিকতায় পরবর্তীতে জেনারেল এরশাদ, বেগম খালেদা জিয়ার একাধিক আমল, এই সকল সময়ে যে সহিংসতা হয়েছে, সেনাবাহিনীর ক্ষমতার অতিরিক্ত চর্চা হয়েছে, সেই সময়ে যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন তাদের বিষয়টা কি মাফ করে দেওয়া হয়েছে? অপারেশন ক্লিন হার্টের মতো ঘটনা কি ভুলে গেছেন আপনারা? যেখানে নির্বিচারে গ্রেপ্তার, নির্যাতন এবং হত্যা করার ঘটনা ঘটেছিল। তাহলে জেনারেল জিয়াউর রহমানের সময় খন্দকার মোস্তাক আহমেদ, বেগম খালেদা জিয়া, তাদের আমলে সেনাবাহিনীর কর্মকর্তারা যারা ক্ষমতার অপব্যবহার করেছিলেন, যে অভিযোগে বর্তমান বিচার হচ্ছে, এর চেয়েও ভয়াবহ অভিযোগের ঘটনা যারা ঘটিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে, তারা কেন বিচারের আওতায় না? অপরাধের সংজ্ঞার ভিতরে ডেফিনেশনে কি লেখা আছে শুধুমাত্র শেখ হাসিনার আমলে যারা কোনোভাবে অভিযোগের সম্মুখীন হবেন তারাই বিচারের মুখোমুখি হবেন? জিয়া, এরশাদ, খালেদা জিয়ার আমলে যে ভয়ঙ্কর তাণ্ডব হয়েছিল, কারফিউ জারি করে, একেবারে মার্শাল্লা জারি করে যা ঘটানো হয়েছিল, সেই বিষয়গুলি কি দায়মুক্ত? এই প্রশ্নটা কিন্তু উঠেছে। আরেকটি বিষয়, সেনা কর্মকর্তাদেরকে সাব জেলে, ক্যান্টনমেন্টের অধীনে সাব জেলে পাঠানো হয়েছে। একই রকম অভিযোগে বিচারের সম্মুখীন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, তিনি কেন অর্ডিনারি কারাগারে? তিনিও তো সেনাবাহিনীর একজন মেজর জেনারেল এবং খুব আলোচিত দক্ষ মেজর জেনারেল। অপরাধ করেছেন কি করেননি সেটা বিচারে নির্ধারিত হবে। 15 জন সেনা কর্মকর্তা ক্যান্টনমেন্টের মধ্যে সাব জেলে থাকবেন আর জেনারেল জিয়া থাকবেন কেরানীগঞ্জে, এটা কি বিচার? কারণ বিচারের ব্যাপারে তো একটি কথা আছে, জাস্টিস নট অনলি টু বি ডান, টু হ্যাভ বিন শোন দ্যাট হ্যাভ বিন ডান। সহজে যদি বলি, বিচার বা ন্যায় বিচার করলেই হবে না, ন্যায় বিচার করা হয়েছে এটা দেখাতেও হবে। নেক্সট, এদেশের গড়ার গৌরবের অর্জনের কারিগর যে রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারা ভুলের ঊর্ধ্বে আমি বলছি না, যদি ভুল হয় বিচার হবে। তাদের সঙ্গে যে জাতীয় আচরণ করা হচ্ছে, যে নিষ্ঠুর আচরণ করা হচ্ছে, হ্যান্ডকাপ দিয়ে হাত পিছনে নেওয়া, তারপরে
হেলমেট পরানো, প্রোটেক্টেড জ্যাকেট পরানো সহ কোর্ট অঙ্গনে তাদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তাদের যে গাড়িতে আনা হচ্ছে, আর এই যাদেরকে আনা হলো, এর ভিতরে যে ব্যবধান, সেই বৈষম্যটা, এটাও কি ন্যায় বিচারের ইঙ্গিত দেয়? অবশ্যই না। কারণ এই দেশ গড়ায় কারিগর কিন্তু রাজনীতিবিদরা, তাদের নেতৃত্বেই জাতির ইতিহাসের সবকিছু অর্জন। তাহলে কি বিভাজন এখানে? নেক্সট, যে বিচার প্রক্রিয়ার ভিতর থেকে হচ্ছে, সেনা আইনে বিচার না করে অর্ডিনারি ট্রাইব্যুনালে, এবং এই ট্রাইব্যুনালের বর্তমান কার্যক্রম রাষ্ট্রপতির একটি অধ্যাদেশের মধ্য থেকে অগ্রসর হচ্ছে। রাষ্ট্রপতির সেই অধ্যাদেশটি যতদিন সংসদ কর্তৃক অনুমোদিত না হবে, ততদিন কিন্তু সেটা আইন না। তা রাষ্ট্রপতির অধ্যাদেশ পার্লামেন্টে অ্যাপ্রুভ না হওয়ার পূর্বেই অন্তর্বর্তীকালীন সময়ে সেটাকে ভর করে যে বিচার করা হবে, আগামীতে যদি পার্লামেন্ট রাষ্ট্রপতির ওই অধ্যাদেশকে অনুমোদন না করে, তাহলে এই বিচারের কি হবে? এই যে যাদেরকে কোর্টে নেওয়া হলো, নির্যাতনের মুখোমুখি করা হলো, হিউমিলিয়েট করা হলো, তাদেরকে প্রেস হিউমিলিয়েশনের মাধ্যমে পরিবার আত্মীয় স্বজনের কাছে ভয়ঙ্করভাবে বেইজ্জত করা হচ্ছে, সেটার দায় কে নেবে? ইতোমধ্যে তারা যে কষ্ট পাচ্ছেন, সেটার দায় কে নেবে? শুধু কি তাই, যাদের বিচার চলমান ছিল শেখ হাসিনা সরকার আমলে, অর্থাৎ যুদ্ধকালীন সময় যারা অপরাধ করেছে, কারণ মনে রাখতে হবে এই আইনটি তৈরি করা হয়েছিল মহান মুক্তিযুদ্ধে, অর্থাৎ ৭১ সালে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য। ২০২৪ কিন্তু ৭১ নয়। শেখ হাসিনার শাসন আমলটা কিন্তু ৭১-এর যুদ্ধ পিরিয়ড ছিল না। আইন প্রণয়নের যে মূল লক্ষ্য ছিল, সেই লক্ষ্যের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এটা কি বিবেচনা করে দেখেছেন? শুধু সেখানেই নয়, পার্লামেন্ট কি আইনসঙ্গতভাবে বাতিল হয়েছে? নো, কারণ সংবিধান এখন বলবৎ। রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারির জন্য বৈধ কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন? নো, কারণ বৈধ কর্তৃপক্ষ সাংবিধানিকভাবে এখনো শেখ হাসিনা সরকার। শপথ যারা নিয়েছেন তারাও বলেছেন এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। সংবিধানে কি বলা হয়েছে? অনুচ্ছেদ ৭-এ ক্ষমতার মালিক জনগণ, সেই জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধানের অধীনে এবং কর্তৃত্বে সবকিছু প্রতিপালিত হবে। জনগণের মালিকানার পরম অভিপ্রায়ের অভিব্যক্তি এই সংবিধান, এবং সেই সংবিধানের কর্তৃত্বে এবং অধীনে সবকিছু হবে। যদি সংবিধানের বিধিবিধানের পরিপন্থী বা সাংঘর্ষিক কিছু করা হয়, তাহলে সেটা বেআইনি হবে। আর্টিকেল 7 অনুচ্ছেদে এটা বলা হয়েছে। তাহলে সেই সংবিধান অনুসারে কি এখন যারা ক্ষমতা ভোগ করছেন, ব্যবহার করছেন, তারা কি অথরিটি? এ জাতীয় কোনো পদ, এ জাতীয় কোনো সরকারের অস্তিত্ব সংবিধানে আছে? উত্তর নাই। প্রশ্ন উঠেছে, সেনাবাহিনীর কর্মকর্তারা যারা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে, তাদেরকে বিনাশ করার জন্য বা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য মেটিকুলাস ডিজাইনে কি এই বিচার হচ্ছে? এই প্রশ্ন কিন্তু গুরুতরভাবে আসছে সামনে। সেনাপ্রধান তিনি কি আদালতের ঘাড়ে বন্দুক রেখে সুকৌশলে কোন রাজনৈতিক পক্ষের প্রেসক্রিপশন বাস্তবায়ন করছেন? এমন প্রশ্ন কিন্তু উঠেছে। কোন প্রোটেকশন কি তিনি তার কর্মকর্তাদের জন্য ভেবেছেন? তদন্ত প্রক্রিয়া, বিচার ব্যবস্থা এবং নাটকীয় সবকিছুতে
সরকারের ইচ্ছারই যে প্রতিফলন হচ্ছে সেটা কি খেয়াল করেছেন? কারণ ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি বলেছে, আর কারো বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নাই। তাহলে এই বিচার ব্যবস্থাটা যে সরকারের পরিকল্পনার অংশ, এটা নাবালক শিশুরাও বোঝে, আইন জানা লাগবে এমন কথা নয়, অতি সাধারণ মানুষও বুঝছেন। এই সেনাবাহিনী কিন্তু দেশ ও জাতির গর্ব এবং গৌরবের, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। একজন জেনারেল, একজন কর্নেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল কিন্তু হঠাৎ করে তৈরি হয় না। তাদের প্রস্তুত করতে রাষ্ট্রকে প্রচুর বিনিয়োগ করতে হয় এবং যারা তৈরি হন তাদেরকে তো মেধা এবং যোগ্যতা দিয়ে এখানে পৌঁছাতে হয়। এই সেনাবাহিনী একদিনের সৃষ্টি না, তাদেরকে কৌশলগতভাবে দুর্বল করে দেওয়া হচ্ছে এমন আলোচনা কিন্তু খুবই শক্তিশালীভাবে সর্বত্র। প্রিয় দেশবাসী, কেউ চিরদিন এভাবে থাকতে পারে না। একটা প্রবাদ বাক্য আছে, ম্যান প্রপোজ, গড ডিসপোজ। আরো সহজ করে বলতে পারি, মানুষ প্রস্তাব করে, পরিকল্পনা করে, বাস্তবায়ন কিন্তু সব মানুষ করতে পারে না। আর বাংলাদেশ কিন্তু আনপ্রেডিক্টেবল একটি জায়গা, অনেক কিছুই কিন্তু ভাবা যায় না, ঘটে যায়। আমাদের সুন্দর বাংলাদেশ অর্জনের জন্য ৩০ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম দিয়েছে। আমাদের মহান নেতারা তাদের জীবনের স্বপ্ন সৌন্দর্যের স্বর্ণালী দিনগুলো উৎসর্গ করেছে। আমাদের জাতির পিতা সপরিবারে জীবন দিয়েছেন। সেই বাংলাদেশটা কি ৭১-এর পরাজয়ের প্রতিশোধ নেবার জন্য সুকৌশলে এখন পরিচালিত হচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, চেতনাবোধে উদ্দীপ্ত হন, মাতৃভূমিকে রক্ষা করতে হবে।